দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের রিপোর্টার কাজী পাপ্পু। পাপ্পু, পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা আপনার সাথে আলোচনা করব, তার আগে আমরা শীর্ষ পত্রিকার কিছু শিরোনামগুলো দেখে নিতে চাচ্ছি। প্রথম আলো শিরোনাম করেছে, বঞ্চিত ও বৈষম্যের শিকার সহ নানা দাবিতে 101 আন্দোলন, চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। চট্টগ্রাম আদালতের 1911 মামলার নথি গায়েব, থানায় জিডি। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, দলগুলোর সঙ্গে কথা বলে গণঅভ্যুত্থানে ঘোষণাপত্রের খসড়া তৈরি করবে সরকার। সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে, প্রধান উপদেষ্টা। সমকাল শিরোনাম করেছে, 24 দফার ইশতেহার দিয়ে সামনে আসছে তরুণদের দল, সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। তারপর হচ্ছে বাংলাদেশ প্রতিদিনে আছে, 72 এর সংবিধান নতুন করে ঠিক করার কিছু নেই, বন্ধ হচ্ছে কারখানা স্থবির বিনিয়োগ, দেশে বেকার এখন 26,60,000। যুগান্তরে লেখা আছে, বাধ্যতামূলক ছুটিতে 6 ব্যাংকের এমডি, অভিজ্ঞতাদের দিয়ে তৈরি হচ্ছে গঠনতন্ত্র। বণিক বার্তা, বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে পর্ষদ পুনর্গঠিত ব্যাংকগুলোর এমডিদের, 50 বিচারকের ভারতে প্রশিক্ষণের অনুমতি বাতিল। লন্ডনের ফ্ল্যাট নিয়ে 2 বছর আগে মিথ্যা বলেছিলেন টিউলিপ সিদ্দিক। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। দ্য ডেইলি স্টার, খালেদা উইল ফ্লাই টু লন্ডন ফর ট্রিটমেন্ট টুমোরো। ওকে পাপ্পু, আমরা শীর্ষ পত্রিকার শিরোনামগুলো দেখে নিলাম। তো শীর্ষ পত্রিকার শিরোনামগুলো দেখে আমি প্রথমে যেটা জানতে চাবো সেটা হচ্ছে, ফারুকের সঙ্গে ফাহিমের দ্বন্দ্ব, এ সম্পর্কে আপনি যদি আমাদের একটু আপনার মতামতটা জানাতেন। আসলে ফারুক আহমেদ বিসিবি বোর্ড প্রধান এবং ফাহিম স্যার অনেক দিন যাবতই বিসিবির সাথে কাজ করেছিলেন। তো দ্বন্দ্বটা তারা হয়তোবা বোর্ড যখন নতুন কমিটি গঠন হয়েছে তারপরেই এটা শুরু হয়েছে, যেটা মূলত আমরা বাইরে থেকে শুনেছি যে আপনার যে ক্রিকেট ডেভেলপমেন্ট, যে জায়গাটা আগেও ফাহিম স্যার কাজ করেছেন ক্রিকেটারদের ডেভেলপ করার জন্য, বিভিন্ন প্ল্যানিং করার জন্য, সেই জায়গাটা থেকে তাদের একটু মনোমালিন্য হয়েছে। এখন আপনাকে মনে রাখতে হবে যে একটা সরকার পতনের পর একটা নতুন বোর্ড এসেছে, যেখানে বোর্ডের ম্যাক্সিমাম পরিচালনা পরিষদ কিন্তু নেই, পালিয়ে গিয়েছে বা লুকিয়ে রয়েছে, যার কারণে কিন্তু আপনার সেক্টর অনেকগুলো কিন্তু পরিচালক কম। এবং নতুন বলতে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম, আর পুরাতনদের ভিতরে 7 থেকে 8 জন রয়েছে। অর্থাৎ যেখানে আগে ছিল প্রায় 20 থেকে 22 জন বোর্ড পরিচালক, সেখানে আপনার 10 জন দিয়ে আপনার বোর্ড চালাতে হচ্ছে। সেই জায়গায় হয়তো বা ফারুক ভাই এবং ফাহিম স্যার যেটা বলেছেন যে দ্বন্দ্বটা ওইভাবে না, ফারুক ভাইকে ফাহিম স্যার বলেছেন যে তিনি আসলে কাজের পরিবেশটা পাচ্ছেন না, কাজের পরিবেশটা যেহেতু পাচ্ছেন না সেই ক্ষেত্রে থেকে তিনি এই কথাটা বলেছেন যে আমার মনে হচ্ছে কাজের পরিবেশটা নেই। তখন কালকে কিন্তু ফারুক আহমেদ সেটা বিশ্লেষণ করেছেন যে সাংবাদিকদের, যে আসলে ফাহিম স্যারের সাথে তো কোনো দ্বন্দ্ব নেই, কারণ বোর্ডে নতুন আমরা দুইজনই, তো আমাকে অনেক কাজ করতে হচ্ছে, যে কারণে অনেক জায়গায় আমি লক্ষ্য করতে পারতেছি না, যার কারণে হয়তোবা একটা মনোমালিন্য হয়ে গেছে এবং কথা উঠে গেছে, মনোমালিন্য হয়েছে এমন একটা হয়তোবা কথা বলেছে যেটা হয়তোবা মানে ইন্টেনশনালিতে বলেনি, বাট বলে দিয়েছে। আরেকটা জিনিস, আসলে এই বিপিএলটা শুরু থেকেই আমরা দেখলাম যে বেশ কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। ফার্স্টে আমরা দেখলাম যে টিকিট নিয়ে হুলস্থুল কাণ্ড, মিরপুরের প্রধান ফটক ভেঙে ফেলেছে, তারপরে বুথে আগুন দেওয়া, যেটা কখনোই ক্রিকেট বোর্ডে আমি মনে হয় না আমি যখন দেখেছি কখনো হয়েছে। তারপরে ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব যিনি রয়েছেন মাহফুজুর রহমানের সাথে ফারুক আহমেদের একটা কথা কাটাকাটি হয়েছে, সেখানে ফারুক ভাই এটা নিয়ে কোনো মন্তব্য করেননি, কিন্তু মাহফুজুর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছে, সে বলেছে আমি এরকম কোনো কথা বলিনি। সেখানে একটা কমেন্টস নাকি বলা হয়েছে যে আপনি কিভাবে বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন সেটা কিন্তু আমরা জানি। তো এই কথাটা ফারুক ভাই এড়িয়ে গেল। মাহফুজুর রহমানকে যখন জিজ্ঞাসা করলো তিনি কিন্তু বললেন যে না, আমি এরকম কোনো কমেন্টস করিনি, কিন্তু হয়তো বা কথা বলার প্রসঙ্গে একটা কথা চলে আসতে পারে, সেই হিসাব করে তিনি বলেছেন। তো এন্ড অফ দ্য ডে এই বিপিএলটা শুরু থেকে কিন্তু আমরা দেখছি যে বোর্ডে কিছু না কিছু একটা ঘটে যাচ্ছে। এখন
এই জিনিসটা কিন্তু আমাদের এই জিনিসটা এখন আপনাকে একটা নতুন বোর্ড এসেছে, তারা যে সময় পেয়েছে এত অল্প সময় কিন্তু একটা প্রোগ্রাম বিপিএল এর মতো প্রোগ্রাম চালু করা কষ্টসাধ্য, তারপরেও তারা এটাকে মাঠে রেখেছে। এটার বিশেষ কারণটা হলো যে প্লেয়ারদেরকে মাঠে রাখার প্ল্যান যেটা ফারুক ভাই করেছে, তিনি এসেই বলেছেন যে ক্রিকেটারদের ডেভেলপমেন্ট করার জন্য, ক্রিকেট ডেভেলপ করার জন্য যা যা করে তাকে তাই করবে, যার কারণে তিনি মাঠে খেলাটাকে রাখতে চেয়েছেন এবং সেজন্যই বিপিএলটা শুরু করেছেন। এবং প্রধান উপদেষ্টা এটার সাথে জড়িত ছিল, আপনার ক্রীড়া উপদেষ্টার পাশাপাশি প্রধান উপদেষ্টা নিজে এটাতে ইনভলভ ছিলেন এবং তিনি কিন্তু প্রত্যেকটা জায়গায় বলে দিয়েছেন কিভাবে কি প্রোগ্রাম করতে হবে, প্রত্যেকটা প্ল্যান কিন্তু তার কাছ থেকে এসেছে। তো এই হলো যে আসলে আমরা চাই যে এসব যাই হচ্ছে না কেন সেটা মাঠের বাইরেই থাকুক, কিন্তু এটাকে যত দ্রুত সম্ভব রিকভার করে মাঠে পরিচ্ছন্নতা ফিরে আসুক। কারণ আপনার এখানে ইন্টারন্যাশনাল টিম আছে, প্লেয়াররা আছেন, তারা কিন্তু এটা দেখছেন, জানছেন। আপনি যখন বিপিএল এর মতো মাঠে ঢুকতে পারছেন না, প্লেয়াররা ঢুকতে হচ্ছে আপনার পিছনের গেট দিয়ে, তখন কিন্তু এটা ফরেন প্লেয়ারদের একটা ইম্প্যাক্ট পড়ে এবং তারা পরবর্তীতে বাংলাদেশে খেলতে আসবে কিনা সেটা তারা চিন্তা করে। তো এই জিনিসটা দূর করতে হবে। জি, ওকে। তারপর আমি আপনার কাছে খেলার খবরই জানতে চাবো। আরেকটা হচ্ছে আজ থেকে শুরু হচ্ছে সিলেট পর্ব। তো সিলেট পর্ব যে শুরু হচ্ছে এটা কেমন হতে পারে, এটা নিয়ে যদি আপনি আপনার মতামত আমাদেরকে জানান। সিলেট পর্বটা আমি মনে করি যে বিপিএলটা এবার শুরু হয়েছে দারুণ। কারণ হলো আমরা নর্মালি একটা এমন পিচে খেলতাম, মিরপুরের উইকেটটা আমরা দেখেছিলাম যে রান হতো না, 120 130 করে খেলাটা শেষ হয়ে যেত। টি-20 মানে হলো আপনি 4 ছক্কার খেলা, আপনি যদি 4 ছক্কাই না দেখতে পারেন তাহলে পাবলিক সেভাবে আসবে না। কিন্তু মিরপুরের উইকেটটাই আমরা এবার দেখলাম যে প্রথম ম্যাচে আপনি দেখেন দুর্বার রাজশাহী ফরচুন বরিশাল 197 রান করে ফেলেছিল দুর্বার, সেটাকে চেস করে ফরচুন বরিশাল ম্যাচটি জিতলো। পরের ম্যাচে আপনার এক ম্যাচে চিটাগং কিংস 219 রান করলো, তারপর রংপুর ম্যাচের হাই স্কোরিং হচ্ছে। তো এই জায়গাটা থেকে কিন্তু সরে এসেছে এবং বিপিএল এর শুরুর আগে কিন্তু এই জিনিসটাই বোর্ড প্রেসিডেন্ট বলেছিলেন যে আমরা এবার মাঠে রান দেখতে চাবো। অর্থাৎ নর্মালি যে ক্রিকেট উইকেট, যেটা একটা স্পোর্টিং উইকেট আমরা সবসময় দাবি করেছিল, সেই উইকেটটা পেয়েছে। এবং আজকে আমাদের সিলেটের উইকেটেও কিন্তু রান থাকবে। ওই রানের পাশাপাশি বোলাররা কীরকম করবে, কারণ আমি যতটুকু শুনেছি সিলেটের উইকেটে প্রায় 2.5 মিলিমিটার ঘাস থাকবে, অর্থাৎ বোলারদের জন্য একটা জায়গা থাকবে যে বোলিং করার জন্য, অর্থাৎ ব্যাটসম্যানকে আটকানোর জন্য যা যা করা দরকার সেটা বোলাররা যদি করতে পারে, কারণ এটাই পরীক্ষা। কারণ আপনি অতিরিক্ত রানের উইকেটে আপনি কিভাবে উইকেট নিতে পারেন সেটা। আর যেহেতু আজকে প্রথম ম্যাচ, দুটা ম্যাচেই গুরুত্বপূর্ণ, দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল তারা দ্বিতীয় ম্যাচ খেলবেন। আর প্রথম ম্যাচে আপনার রংপুর রাইডার্সের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স, সিলেটের হোম ভেন্যু, ঘরের মিরপুরে তারা হেরে গেছে রংপুরের সাথে, কিন্তু দিন শেষে রংপুর দারুণ ছন্দে রয়েছেন। কিন্তু দিন যার ভালো থাকবে, 3টা ফরম্যাট ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 ফরম্যাটে যে ভালো করতে পারবে সেখানে কিন্তু জয়ের পাল্লাটা তার দিকে ভারী হবে। এবং পাশাপাশি সিলেটের হোম ভেন্যু, সিলেট ভালো করবে আমি আশা করি। তারা ফার্স্ট ম্যাচে রাকিম কর্নওয়েলের মতো প্লেয়ারকে পায়নি, আর অনেকগুলো ভালো দেশি ক্রিকেটারটা সিলেটে ভালো, আপনার জাকির আলী আছে, অনেক আছে, আপনার তানজিম সাকিব রয়েছেন। তো এই দলগুলো, এটা একটা ব্যালেন্স টিম। আর সিলেটের রংপুরের দিকে যদি আমি তাকাই, রংপুরে অ্যালেক্স হেলস রয়েছেন, ফরেনের পাশাপাশি দেশি কালেকশনটাও তাদের ভালো। তো বিশেষ করে হাসান মেহেদি এরা কিন্তু ভালো বোলিং করে যাচ্ছে, ব্যাটিংও রান পাচ্ছে। নুরুল হাসান সোহান শর্ট রান করে যাচ্ছে, 20 বল বা 15 বলে একটা ভালো স্কোর করছে, 30-35 রানের একটা স্কোর করে দিচ্ছে, রান করলেও স্কোরটা ভালো করছে। আর দ্বিতীয় খেলা যেটা ফরচুন বরিশাল দুর্বার রাজশাহী, যাদের প্রথম ম্যাচটা আমরা দেখলাম যে একটা হাই স্কোরিং ম্যাচ হয়েছে। আর ফরচুন বরিশাল নিয়ে কথা বলার আসলে কিছুই নেই, আমি যদি শর্টলি বলি তাদেরকে বাংলাদেশ জাতীয় দল বললে ভুল হবে না, কারণ কে নেই এই দলটাতে। তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সিনিয়র জুনিয়র মিলে ফরেন কালেকশন খুবই ভালো। সব কিছু মিলে ফরচুন বরিশালকে যদি বলেন যে কাগজে কলমে কাকে এগিয়ে রাখতে হবে এই ম্যাচে, তাহলে আমি বলবো যে ফরচুন বরিশাল এগিয়ে থাকবে, দুর্বার রাজশাহী পিছনে থাকবে। কিন্তু দুর্বার রাজশাহীতে তাসকিন রয়েছেন, বেশ কিছুটা তরুণ দল রয়েছেন, তারা তরুণরা কিন্তু ভালো করা শুরু করেছে এবং সেইখান থেকে ফরচুন বরিশালের জন্য একটা প্রেশার হতেও পারে। বিশেষ করে তাসকিন যেভাবে বোলিং করে যাচ্ছে, আর্লি যদি আপনি 2-3টা উইকেট তুলে নিতে পারেন তাহলে যে কোনো দলের জন্য ক্ষতিকারক হবে। ওকে কাজী পাপ্পু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আপনি আমাদের, খেলা তো সবার জন্যই খুবই উত্তেজনামূলক একটা জিনিস, বিশেষ করে ছেলেরা খুবই এক্সাইটেড খেলা নিয়ে। খুব ভালো ভালো আপনি তথ্য দিলেন খেলা সম্পর্কে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে স্টুডিওতে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।